ক্লাস করা। ওকে, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসের মধ্যে আজকে আমাদের টপিক যেটা মোটামুটি এইটাই আসে, এটার সাথে আরও কিছু নতুন কিছু জিনিস অ্যাড করবো, কারণ এটা অনেক। ওকে, প্রথমে যে টপিকটা আছে সেকেন্ড ক্লাসের সেকেন্ড টপিকে, সেটা হচ্ছে যে আচ্ছা, তার আগে ক্লাস ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি বলে নিই। গত পর্বে যেটা বলছিলাম যে ক্লাসিফিকেশন অফ এসইও বা আদার যে সেগমেন্টগুলো আমি দেখাছিলাম, ওইখানে কি কারো কোনো প্রবলেম আছে বুঝতে, বা ভুলে গেছেন এমন কিছু কেউ কি আছেন যে মনে নাই বা বুঝি নাই ওই সেগমেন্টের মধ্যে কিছু একটা? যেমন এখানে যে আপনাদের সামনে সিলেবাস আছে, দেখেন, দেখে বলেন যে ফার্স্ট ক্লাসের মধ্যে যে এমন কেউ কি আছেন যারা ওই জিনিসটা বুঝতে সমস্যা আছে, তাহলে এটা একটু সলভ করি, তারপরে ক্লাসে এন্টার করি। অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এই তিনটা হ্যাঁ, ভুলে গেছি। আচ্ছা, অন পেজ এসইও হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ভেতরে ব্যাক এন্ডে আপনি যে কাজগুলো করবেন ফ্রন্ট এন্ড থেকে একটা সাইটকে দেখানোর জন্য। এখন ব্যাক এন্ডে কি কি কাজ? এক প্রকারের কাজ হচ্ছে ডেভেলপের কাজ, সেটি ডেভেলপ সেগমেন্টে করবে। অন পেজ এসইওর যে কাজ আপনার ওয়েবসাইটের ভেতরের যেটা, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট অপটিমাইজেশন করা, আপনার সেই কন্টেন্টের যে ইউআরএল বা পারমালিঙ্ক যেটা বলে সেটাকে ইউআরএল, ওইটাকে অপটিমাইজেশন করা, ইমেজকে অপটিমাইজেশন করা। সহজ কথা, আপনি একটা জিনিস, যেমন আমি আপনাদের এই সিলেবাসটা দেখাচ্ছি এখন। আচ্ছা, আপনারা যে সিলেবাসটা দেখতে পাচ্ছেন, আমি সিলেবাসটা আপনাদের দেখানোর জন্য কি করছি, আমি এটাকে সুন্দর সাজাইছি, এই সাইডে বর্ডার করছি, লাল কালার দিছি, ফন্টের কালার, ফন্টের স্টাইল চেঞ্জ করছি। আমি চেঞ্জ ভেতর থেকে করছি, করে এটাকে পিডিএফে ক্রিয়েট করছি, বিধায় আপনি দেখতে পাচ্ছেন। সো আপনি যেভাবে সাজাবেন ওইটাই হচ্ছে অন পেজের কাজ। কিন্তু অন পেজের, এটাকে অন পেজ কেন বলা হয়? অন পেজ এই জন্য বলা হয় যে এটাকে এমন একটা উপায়ে অপটিমাইজ করা, যেই মেথডটা ইউজ করার ফলে আপনার সেই কন্টেন্টটা বা সেই যে কন্টেন্টের এগেনস্টে যে পারমালিঙ্ক বা ইউআরএলটা আছে সেটা ইজিলি গুগলে র্যাঙ্ক করতে পারে, বা যে ইমেজগুলো আছে সেগুলোর সাইজ এমনভাবে অপটিমাইজ করা যে সাইজগুলোর কারণে সাইটের স্পিডটা যেন ঠিকঠাক থাকে, এবং সাইট স্পিড হওয়ার সাথে সাথে ইমেজগুলো যেন কারেক্টলি লোড হয়। ইমেজের একটা এক্সট্রা নাম দেওয়া, যেমন এটাকে বলা হয় অল্টার টেক্সট। তো এই সেগমেন্টগুলা বা একটা টপিক আপনি সামনে আসলে আমরা যেটা করি, যেমন আপনি যদি গুগলে গিয়ে লাইক সার্চ দেন যে দেখেন এখানে এই যে টাইটেলটা আসছে উপরে, যে টাইটেল, এই টাইটেলটা অ্যাকচুয়ালি কি হতে পারে। তারপরে এই টাইটেল নিচে যে ছোট করে কিছু লেখা আছে, লার্ন দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এই মেটা ডেসক্রিপশনটা অ্যাকচুয়ালি কেমন ভাবে হতে পারে এবং কি কি ইউজ করতে হতে পারে এই মেটা ডেসক্রিপশনে, এই যে সমস্ত কাজগুলা, এই সব কাজগুলা কি হচ্ছে অন পেজের কাজ। অফ পেজের কাজ হচ্ছে যে আপনি এই অন পেজ করার পর এটাকে সাপোর্ট দেওয়ার জন্য পেছন থেকে আলাদা কোনো একটা ওয়েবসাইটের কাছ থেকে আপনার এই ওয়েবসাইট বা এই ডোমেন বা আপনার সেই ইউআরএল এর জন্য একটা রেফার নিয়ে আসা, অন্য আরেকটা লিঙ্ক আনা, অন্য কেউ আপনাকে সাজেস্ট করা, বিষয়গুলো আজকে ক্লাসে বলবো ইন ডিটেলস। এটা হচ্ছে অফ পেজের কাজ। টেকনিক্যাল এসইও যেটা হয় সেটা হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটে ঢুকবেন, সেই ওয়েবসাইটে ঢোকার সময় ওয়েবসাইট স্পিডটা কত, অ্যাকচুয়ালি কত সেকেন্ড ওয়েবসাইটটা লোড হচ্ছে। যেমন আমার এই ওয়েবসাইটটা এখন বর্তমানে 3.2 সেকেন্ডে লোড হয়। এটা মিনিট, সার্ভার ডাউন হয়ে গেছে আমার। আচ্ছা, এই ওয়েবসাইটটার আমার স্পিড লাস্ট আমি কালকে চেক করছিলাম 3.2 সেকেন্ড। সো এই যে স্পিডটা, লোডিং এর যে স্পিড এবং লোড হওয়ার সাথে সাথে যে এই যে ইমেজগুলো এখানে আসছে, ইমেজগুলো অটোমেটিকলি লোড হয়ে গেছে। তো এই লোডিং যেন ঠিকঠাক মতো হয় এবং এগুলো যেন ঠিকঠাক মতো চলে, সেই হিসাব করেই হচ্ছে আপনাকে টেকনিক্যাল ইস্যুগুলো করতে হয়। এবং টেকনিক্যাল ইস্যু যেটা আসে সেটা হচ্ছে আপনার সেই ডোমেইন হোস্টিং এর ব্যাপার, তারপরে হচ্ছে আপনার ইউআরএল, সরি, আপনার যে ওয়েবসাইটে যে স্পিড থাকার কথা, বা আপনার ওয়েবসাইটের এগেনস্টে যেসব কোডিং করা আছে সেই কোডিংয়ে যদি কোনো কিছু মিনিফাই করার প্রয়োজন হয়, এই ওভারঅল সব কিছু মিলেই হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ।
ওকে, এই সাইটে হচ্ছে আপনাদের লাইভ প্রজেক্টের কাজ করার জন্য। এখানে যতগুলো কন্টেন্ট দেখতে পাচ্ছেন মোটামুটি সবই হচ্ছে আমার আগের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের লেখা কন্টেন্ট এবং তাদেরই কাজ করা, তারাই এটার মধ্যে প্র্যাকটিস করছে, তারাই এটাকে এসইও করছে, অন পেজ অফ পেজ যা করছে করছে, আমি এখানে কিছুই করি নাই। যাই হোক, যেটাতে ছিলাম কোথায়, আচ্ছা প্রথমে আসি সেলফ ব্র্যান্ডিং জিনিসটা কি। সেলফ ব্র্যান্ডিং এর বাংলা যদি সহজ কথায় সবাই জানি, সেটা হচ্ছে যে নিজের ব্র্যান্ডিং, যেটা নিজেকে উপরে তোলা। এখন বর্তমানে সময়টা এরকমই যে নিজের ঢোল যদি নিজে না পেটান, আপনার ঢোলকে পেটাতে আসবে না, এটা হচ্ছে চরম বাস্তব কথা। তো কেন এই সেলফ ব্র্যান্ডিং দরকার এবং এটার উপকারিতা কি, তার আগে একটু গল্প করি। সেটা হচ্ছে যে এরকম, মনে করেন আপনি একটা কোম্পানির ম্যানেজার। কি কোম্পানির ম্যানেজার? সাপোজ ধরুন আপনি গার্মেন্টস এর সেক্টরে একটা কোম্পানির ম্যানেজার, আপনি ফেব্রিক নিয়ে খুব ভালো কাজ করেন, বা আপনি মার্চেন্ডাইজিং রিলেটেড নিয়ে টপিকস নিয়ে কাজ করেন। আপনি জানেন কোন কাপড়ের গুণাগুণ কত এবং কোন কাপড়ে কোন সুতা ইউজ করলে এটার কমফোর্টেবল ফিলটা কেমন হতে পারে, এভরিথিং আপনি জানেন। আপনার একটা ফেসবুক আইডি আছে, আপনি করলেন কি, এই ফেসবুক আইডিতে আপনার যেহেতু ফেসবুক 5,000 ফ্রেন্ডস অ্যালাউ করে, আপনার 4,999টা ফ্রেন্ড আছে। কারা কারা আছে আপনার ফ্রেন্ড লিস্টে? আপনার ফ্রেন্ড লিস্টে আমি আছি, রিক্সাওয়ালা আছে, গার্মেন্টসে কাজ করে এমন লোক আছে, ব্যাংকে কাজ করে, ডিফেন্সে কাজ করে, অল সেক্টরের পিপল আপনার ফ্রেন্ড লিস্টে আছে। আপনার প্রফেশন কি? আপনার প্রফেশন হচ্ছে মার্চেন্ডাইজার। এখন আমাকে একটা বলেন, এই যে আপনার এই আইডিটা আপনি ইউজ করতেছেন, আপনার পার্সোনাল আইডিটা, এই আইডিটা কি আপনার প্রফেশনালিজমকে কি হাইলাইট করে না কখনো? সাজ্জাদ ভাই, কি মনে হয় একটা ফেসবুক আইডি কি আপনার প্রফেশনালিজমকে হাইলাইট করবে না? অবশ্যই করবে, সাথে ফেসবুক পেজ থাকলে আরো বেশি ব্র্যান্ডিং করবে, ব্র্যান্ডিং করে দিলে ইজি হবে। তো এখন আপনার অ্যাকাউন্টে বা আপনার আইডিতে এই যে 4,999টা ফ্রেন্ডস আছে, তাদের মধ্যে সবকিছু মিলাই আছে। সবচেয়ে তার মধ্যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, আপনি যে প্রফেশনালের, আপনি যে সেক্টরের, সেই সেক্টরের ফ্রেন্ডস হাতে গোনা কয়েকজন, বাকি সব আদার সেক্টর। এখন আপনি নতুন একটা কাপড় মার্কেটে আসছে, অথবা নতুন একটা ব্র্যান্ডিং, এমন একটা কমফোর্টেবল ব্র্যান্ডিং আসছে যেটা আপনি চান যে অ্যাকচুয়ালি লোকজন যদি জানে এটা, এই ব্র্যান্ডটা নিয়ে, এটা হয়তো বা লোকজনের পছন্দ হতে পারে, ইভেন আমার একটা কোম্পানি হয়তো বা রান হতে পারে, এখান থেকে আমার কিছু বেনিফিট হতে পারে, আমাকে লোকজন ইন্টারেস্টেড বা যে আমাকে নক দেয়, আমি হয়তো জিনিসটা সেল করতে পারি, এমন কিছু একটা দিলেন। পোস্ট দেওয়ার পরে আপনার এই পোস্টের ভ্যালু থাকবে একদম, আমি যদি বলি জিরো। কেন জিরো? আপনি পোস্ট করছেন এভাবে যে আমাদের এই বর্তমান সময়ে খুব সুন্দরভাবে লিখে, ভদ্র ভাষায় খুব কড়া কড়া ওয়ার্ড লিখে, ইংলিশ বাংলা মিক্স করে সুন্দরভাবে মার্চেন্ডাইজিং এর যেসব ভাষা থাকে, এইসব ভাষা ইউজ করে আপনি সুন্দরভাবে একটা কন্টেন্ট লিখে পোস্ট করছেন কিছু ইমেজ সহ। আপনার যে হাতে গোনা কয়েকজন ফ্রেন্ড আছে, তারা বাদে আপনার এই পোস্টের কারো কাছে কিন্তু এটা কোনো ভ্যালু নাই। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াইলো যে আপনার নিজের কোনো ব্র্যান্ডিং কিন্তু সেখানে হচ্ছে না। আপনি যেটা করছেন সেটা কয়েকজনের উপকারে আসছে, দ্যাটস ইট। ইভেন তারা যে পোস্টগুলো করবে সেগুলো কিন্তু আপনার জন্য না। কিরকম? যেমন এক মেয়ে পোস্ট করছে আজকে বয়ফ্রেন্ডের সাথে ফুচকা খেতেছি, ওকে ফুচকা খেতে গেছে, আপনি তো ফুচকা খাওয়া দেখতে ইন্টারেস্টেড না, আপনি ইন্টারেস্টেড হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট কিভাবে সেল করবেন। তো ওই যে লোকটা আপনার টাইমলাইনে এসে ওই ইমেজটা, ওই ক্যাপশনটা এসে বসে আছে, আপনি দেখলেন, ওকে ফাইন, ভালো লাগছে, দেখছেন, এতটুকুই। আপনি তাতে কি ইনফরমেশন পেলেন? আপনি একদম ব্র্যান্ডিং এর এখানে কিছুই হলো না, বিন্দুমাত্র দাম আপনার এখানে নাই। সেলফ ব্র্যান্ডিংটা হচ্ছে যে নিজেকে এমন ভাবে উপস্থাপন করা, সেটা নিজেকে কেন বলছে, এটা আপনার অনুধাবন করে নেবেন আপনার ওয়েবসাইট নিয়ে।
নিজেকে এমনভাবে উপস্থাপন করা আপনার পরিচিতি যেন একজন দুইজন করতে 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 আলটিমেটলি করোনা ভাইরাসের মতো মানে ছড়ায়, ইফ এফেক্টেডটা খুব বেশি হয়। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাথে রিলেটেড, আমার সাথে ম্যাচ হয় এমন পার্সনের সাথে আমার কমিউনিকেশন বিল্ড আপ করা ফার্স্ট অফ অল। দেন তারা কি ধরনের বিষয় নিয়ে সমালোচনা করতেছে সেটা আমাকে ফলো আপ করা, ইভেন তাদের থেকে বেটার আইডিয়া ক্রিয়েট করে তাদের থেকে ভালো কিছু নিয়ে আমাকে আমার প্রমোশন চালানো, যেটা আমি তো ওরাও তো আছেই, ওদেরকে তো আকৃষ্ট করবে, ইভেন ওরাও যেন এটার উপর ইন্সপায়ার হয়ে আরো 2টা জায়গায় শেয়ার করতে বাধ্য হয়। সেলফ ব্র্যান্ডিংটা হচ্ছে এইটা। এখন কেন এই সেলফ ব্র্যান্ডিংটা এসইওর মধ্যে কাজে লাগে? এই সেলফ ব্র্যান্ডিংটা এসইওর মধ্যে এই জন্য কাজে লাগে, আপনার একটা ওয়েবসাইট আছে, ভালো কথা, ওয়েবসাইটটা হতে পারে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড, হতে পারে আপনার কন্টেন্ট বেস ওয়েবসাইট, অথবা একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। আপনি সার্ভিস দিচ্ছেন মার্চেন্ডাইজিং এর ওয়েবসাইট থ্রুতে, আপনার কিন্তু যেটা আলটিমেটলি দরকার সেটা হচ্ছে যে এই মার্চেন্ডাইজিং রিলেটেড যে ধরনের অডিয়েন্স আপনার আছে তাদেরকে টার্গেট করে তাদের কাছে আপনার ওয়েবসাইটকে পৌঁছানো। আমার কাছে কিন্তু আপনার সেই মার্চেন্ডাইজিং ওয়েবসাইটে কোনো ভ্যালু নাই, আমি ইন্টারেস্টেড না আপনার সেই মার্চেন্ডাইজিংয়ে, আমি কখনো যাব না। সো এই টার্গেটেড অডিয়েন্সগুলা দরকার পড়ে আমাদের টার্গেটেড এই প্রোডাক্ট বা সার্ভিসগুলা প্রমোশনের জন্য, এবং সেটা যদি আপনি ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে না পারেন আপনার কোনোদিনও সেলফ ব্র্যান্ডিং হবে না। এবং একটা বিজনেস স্ট্যান্ড করার জন্য সেলফ ব্র্যান্ডিং মাস্ট বি, এটা কোনো গুরুত্ব মানে বলার মতো রাখে না আর কি, এতটা ইম্পর্টেন্স একটা সেলফ ব্র্যান্ডিং। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া, বুঝতে পারছি ক্লিয়ারলি। সেকেন্ড পজিশনে আসি যে হোয়াট ইজ নিশ। আচ্ছা, নিশের সাথে আরেকটা টপিকস এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কিওয়ার্ড নামে একটা শব্দ। কিওয়ার্ড তো মোটামুটি আমরা জানি, সবাই পরিচিত না কিওয়ার্ডের সাথে? কিওয়ার্ড শব্দটার সাথে তো পরিচিত, তাই না? নিশের সাথে এখানে কারা কারা পরিচিত একটু আমারে বলেন তো। দাঁড়ানা, সাজ্জাদ ভাই বাদ, আমি দেখালই। জি স্যার, আমি পরিচিত। ভাইয়া আমি পরিচিত। ওকে, আর কে কে পরিচিত? হযরত আলী ভাই পরিচিত নিশের সাথে? জি ভাই, আমি আমিও পরিচিত। মশিউর ভাই? জি ভাই, আমিও পরিচিত। মইনুল ভাই? শাফি ভাই? পুরোপুরি না, আইডিয়া আছে হালকা। আইডিয়া আছে। জিন্না ভাই? ভাই আইডিয়া আছে, কিওয়ার্ড সম্পর্কে একটু জানি ভাই। আচ্ছা, দুইজনের আইডিয়া আছে, পরিচিত জানি। কারা কারা একদম বলছিলেন? হযরত ভাই, এদিকে রোমান ভাই, এদিকে আর কি বলছিলেন? সুজা ভাই? আমি পরিচিত ভাই। আচ্ছা, সুজা ভাই বলেন নিশ কি? নিশ হচ্ছে আসলে আমার ভাষায় বলি, এটা একটা টপিক, আপনার ইন্টারেস্ট খুবই ন্যারো করলে যেটা হয় যে আপনি একটা বিষয়ের উপর কাজ করেন, বিষয়টাই হচ্ছে নিশ। ওকে 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 ওকে, আর কে বলবেন? রোমান ভাই বলেন নিশ কি? আসলে ফ্রিল্যান্সিং এর ভাষায় নিশ হচ্ছে যে কোনো একটা টপিক, যে বললো এটাই, যে এটা আমি যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করতে পারি, আর যে সেক্টরটা নিয়ে কাজ করি আমি সেটাই হচ্ছে আমার জন্য নিশ। সেটা হতে পারে টয়েস বা যে কোনো কিছু। আচ্ছা ওকে, হযরত ভাই এটাই বলবেন নাকি অন্য কিছু বলবেন? ডিফারেন্ট কিছু বলেন। আমাকে কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নিশটা আমার যেটা ধারণা আছে আর কি, আমি আইডিয়া যেটা করি সেটা হলো যেমন আমার যে একটা, যদি আমি কিওয়ার্ড মনে করি যে আমি গুগলে সার্চ দিলাম যে বেস্ট মোবাইল ফোন ইন দা বাংলাদেশ লিখে, এইখানে এই কিওয়ার্ডটার ভিতরে আমি নিশ মনে করি যে এটা আমার মোবাইল ফোন, সেল ফোন বা মোবাইল ফোনটাই হচ্ছে আমার কি নিশ। আচ্ছা, তো এরকম একটা কিওয়ার্ডের সে মূল যে একবারে ন্যানো যে ইয়াটা বিষয়টা সাবজেক্টটা, সেটাই হচ্ছে নিশ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। নিশ কয় প্রকার হয় কেউ জানেন? নিশ কত প্রকার? এনিওয়ান উইথ সাজ্জাদ ভাই, নিশ কত প্রকার হয়?
না ভাই, এটার ব্যাপারে তো আবার আইডিয়া নেই। সাজাদ ভাই, নিশ কত প্রকার হয়? ওকে, ভাইয়া নিশ তো কত প্রকার হয় সেটা তো কোনো কি বলে লিমিট নেই, লিস্ট অনেক ধরনের হতে পারে। আমি যে না না, আপনি টাইপের কন্টেন্ট যে গুলো টাইপ নেবেন সেটা একটা নিশ, বাট নিশের প্রকার যেমন এসইও কয় প্রকার, এসইও বলতে বুঝি আমরা দুই প্রকার, অন পেজ অফ পেজ, লাইক দ্যাট। কারণ অফ পেজের হ্যাঁ মধ্যে হ্যাঁ অনেক হ্যাঁ কিছু করতে হয়। সো নিশ অ্যাকচুয়ালি অবশ্যই, মানে ক্লাসিফিকেশনে কয় প্রকার? এটা তেমন আমার কাছে কনসেপ্ট ক্লিয়ার না। আচ্ছা, নিশ যেটা এতক্ষণ ভাইরা বললো ওই বিষয়টাই, হ্যাঁ সবাই যেটা জানেনি, এটা বিস্তারিত বললাম না। নিশ হচ্ছে এরকম যে আপনি যেই টপিকস নিয়ে কাজ করতে চান, যে একটা বিষয়ের উপরে কাজ করতে চান, সেটাই হচ্ছে নিশ। নিশ অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল নিশ আর একটা হচ্ছে মাইক্রো নিশ। সিঙ্গেল নিশ যেটা, সেটা হচ্ছে আপনি স্পেসিফিক একটা টপিক নিয়েই কাজ করবেন, একটা ওয়েবসাইট বানাবেন, যেই ওয়েবসাইটে একটা রিলেটেড টপিক নিয়ে কাজ হবে। যেমন আমার ওয়েবসাইট একটা আছে সিঙ্গেল নিশ, সেটা শুধুমাত্র হেলথ রিলেটেড টপিকস, এভরিথিংস, যা কথাবার্তা হয়, যত কন্টেন্ট হয়, সবকিছু হচ্ছে হেলথের উপরে। মাইক্রোনিশ যেটা, সেটা হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, সেখানে আপনি সবকিছু সেল করলেন, লাইক দ্যাট দারাজের মতো ওয়েবসাইট, ইভ্যালির মতো ওয়েবসাইট, ই কমার্স যে ওয়েবসাইটগুলো আছে, বা আপনি এমনই একটা ব্লগ সাইট বানালেন যেখানে আপনি ব্লগের মধ্যে আপনি হেলথ নিয়েও কথা বলেন, আপনি টেকনোলজি নিয়েও কথা বলছেন, আপনি ট্রাভেলিং নিয়েও কথা বলছেন। এটা হচ্ছে মাইক্রোনিশ। নিশ দুই প্রকারের হয়, সিঙ্গেল নিশ এবং মাইক্রোনিশ। এটা ছিল আমাদের থার্ড কোশ্চেন, যে টাইপ অফ নিশ। আচ্ছা, ফোর্থ কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে যে হাউ টু সিলেক্ট নিশ। এখন এই নিশ সিলেক্টের অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো ওয়ে আছে নিশ ক্যাটাগরি। এখন ম্যানুয়ালি যদি বলা যায় যে নিশ সিলেক্টের যে কিভাবে নিশ সিলেক্ট করবো, ম্যানুয়ালি যদি বলি, নিজের ওয়েবসাইটের ক্ষেত্রে আমি বলছি, ক্লায়েন্টের ওয়েবসাইটের কাজ পরে আসছি। কারণ সবার একটা ইন্টেনশন থাকে যে প্রথমে ফ্রিল্যান্সার থাকবো, তারপরে এট এ টাইম আমি একটা নিজস্ব সময় পরে নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, নিজে ব্লগিং করব, নিজে আর্নিং করব। সবাই ফ্রিল্যান্সার পেশা থেকে অনেকে এখন মুভ হয়ে আসছে, অ্যাফিলিয়েটে চলে যাচ্ছে। সো সেই পারপাসে আমি কথাগুলো বলছি। ম্যানুয়ালি যদি বলি যে নিশ কিভাবে সিলেক্ট করবেন, সেটা অ্যাকচুয়ালি আপনার স্কিল কিসের উপরে, আপনি অ্যাকচুয়ালি কি নিয়ে লেখালেখি করতে ভালোবাসেন, সেটা হচ্ছে বিষয়। বা আপনি ব্লগিং সেক্টরটা যদি আগে আমি বলি, যে ব্লগিং সেক্টরের নিশ নিয়ে যদি কথা বলতে বলি, সেটা হচ্ছে আপনি কি নিয়ে অ্যাকচুয়ালি বেশি লাইক করেন লেখালেখি করতে, কোন বিষয়গুলো আপনি দক্ষ। অনেকে হতে পারে আপনি কম্পিউটার নিয়ে অনেক দক্ষ, ওকে, আপনি কম্পিউটার রিলেটেড ব্লগিং করেন, সাকসেস হতে পারবেন। কেউ যদি বলে ভাই এটার তো ডিমান্ড নাই, অনলাইনে এমন কিছু জিনিস নাই যে ডিমান্ড নাই, সব কিছুর ডিমান্ড আছে। কারোরটা বেশি, কারোরটা একটু কম, খুব কম কোনোটাই নাই, একটু কম হতে পারে, বাট ডিমান্ড সব কিছুরই আছে। সো আপনি যদি টেকনোলজিস্ট বিষয় নিয়ে ভালো হন, ওকে ফাইন, আপনি টেকনোলজি নিয়ে কথা বলতে পারেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একদম পারফেক্ট ওয়ে একটা নিশ সিলেক্ট করা নিজের ওয়েবসাইটের ক্ষেত্রে। অ্যাফিলিয়েট মার্কেটিং পারপাসে যদি আমি বলি, যে অ্যাকচুয়ালি, জি কিছু বলবেন? টেকনোলজি সাইট গুলো তো দেখি যে অনেক, এটা তো কম্পিটিশনও হয়তো বেশি থাকুক, কম্পিটিটরের মতো থাকবে, আপনি কম্পিউটার কমায় নিয়ে আসবেন, আপনার কাজই তো এটা। কম্পিউটার তো থাকবেই, আপনাকে কমাইতে হবে কম্পিউটারের সাথে ফাইট করতে হবে, তবেই তো এসইও এক্সপার্ট। ওকে, গেল, এটা হচ্ছে ব্লগ সেগমেন্টটা গেল। আসি হচ্ছে ম্যাগাজিনটা, সরি অ্যাফিলিয়েট মার্কেটিং টাইপটা। অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা হয় যে আপনি চিন্তা করেন যে অ্যাকচুয়ালি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কেমন। আমি সবাইকে অ্যাফিলিয়েট মার্কেটিং আসতে বলি না, তার চেয়ে এখন বড় কথা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এখন ধস। কারণ আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বলতেই বুঝি অ্যামাজন, আর অ্যামাজন তাদের এখন কমিশন একদমই কমায় দিচ্ছে। সো আমি পার্সোনালি ইন্টারেস্টেড না অ্যাফিলিয়েট মার্কেটিং এর থেকে। আমার মনে হয় যে মানুষের কাজ করা ভালো, মানুষের কাজ বলতে আমার মার্কেট প্লেসে যে কাজ করি, এটা আমার জন্য অনেক বেটার নিজের অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করার থেকে। কেন বলি, তার অনেকগুলো রিজন আছে। কিন্তু ভালো দেয়া, হ্যাঁ বুঝি নাই। থিম ফরেস্টের অ্যাফিলিয়েটটাও কিন্তু ভালো। হ্যাঁ, থিম ফরেস্টের অ্যাফিলিয়েটটা ভালো যায়, বাট আমরা এখন অ্যাফিলিয়েট বলতেই বুঝি সাধারণত amazon.com। কিছু হইলেই অ্যাফিলিয়েট কোথায় করি, অ্যামাজনের প্রোডাক্ট। আর এটা এখন ট্রেন্ডিং এ চলে আসছে, আর অ্যামাজনও তো ঠিক মতোই পেয়ে বসছে, দিল কমায়, ঠিক আছে সমস্যা নাই। আসি এখন আমাদের পারপাস যেটা ছিল যে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। আগে চিন্তা করেন যে আপনি মার্কেট কতটা ভালো বুঝেন,
আপনি এসইও করে হয়তো বা র্যাঙ্কিং নিয়ে আসবেন, ঠিক আছে, র্যাঙ্কিং করে নিয়ে আসবেন, বাট আপনি মার্কেট কতটা ভালো বোঝেন সেটা আপনাকে বুঝতে হবে আগে। যে আপনার একটা প্রোডাক্ট নিচ্ছেন, কারণ অ্যামাজন যদি আমি আপনাদের ধরতে বলি, সেক্ষেত্রে অ্যামাজনে কান্ট্রি ওয়াইজ প্রোডাক্ট পাওয়া যায়। ইন্ডিয়ার জন্য আলাদা, ইউনাইটেড স্টেটসের জন্য আলাদা, বা এর বাইরে আদার্স যে আরও কান্ট্রিজ তাদের জন্য আলাদা। এখন আপনি যদি স্পেসিফিক কোনো কান্ট্রি নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে মার্কেট আগে বুঝতে হবে। মার্কেট কি বুঝতে হবে? মার্কেটে এইটা বুঝতে হবে যে ওই কান্ট্রির লোকের অ্যাকচুয়ালি কি প্রোডাক্ট সব চাহিদা সব থেকে বেশি। এইটা যদি আপনি একবার গেস করতে পারেন, এরপরে ওইটার উপর বেস করে আপনি সেই প্রোডাক্ট সিলেকশন, আপনার কমিশন ওয়াইজে যে অ্যাকচুয়ালি এটার উপর কত কি পরিমাণ কিওয়ার্ডের ডিফিকাল্টি কত হতে পারে এবং কতটুকু কি পরিমাণ কাজ করতে হতে পারে এবং সেটা কম্পিটিটর কেমন হতে পারে, সবকিছু রিসার্চ করে আপনি প্রোডাক্ট সিলেকশন করেন, দেন একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি মার্কেটে আসেন, নো প্রবলেম। বাট অ্যাফিলিয়েটেড নিশে সিলেক্ট করার আগে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনার মার্কেট কেমন, কোন প্রোডাক্টের মার্কেট আপনি যে কান্ট্রিতে বিজনেসটা করতে চাচ্ছেন সেই কান্ট্রিতে বেশি। যেমন ইন্ডিয়াতে সব থেকে গ্যাজেটের চাহিদা অনেক বেশি, সব থেকে বেশি গ্যাজেটের চাহিদা। ফ্রান্স, জার্মানি, এই কান্ট্রিতে যদি আপনি অ্যাফিলিয়েট করতে চান হেলথ প্রোডাক্টের, মানে চিকন হওয়ার যে হেলথ প্রোডাক্ট, এগুলোর চাহিদা প্রচুর বেশি। ইউনাইটেড স্টেটসের দিকেও এটার চাহিদা মোটামুটি অনেক ভালো আছে, তবে বিউটি সেগমেন্টটা ইউনাইটেড স্টেটসে অনেক ভালো যায়। তো এই মার্কেট প্লেসটাকে আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোন মার্কেটে কি খাচ্ছে, তারপরে আপনাকে সেই হিসাব করেই নিশ সিলেক্ট করতে হবে, দেন ওইটা নিয়ে কাজ করতে হবে। যেটা বলছিলাম যে নিশ রিসার্চ প্র্যাকটিক্যাল এবং নিশ টার্গেটেড সিলেকশন, এরিয়া সিলেকশন দুইটাই বললাম। যে রিসার্চ প্র্যাকটিক্যাল যেটা, সেটা হচ্ছে আপনাকে মার্কেটে ঢুকতে হবে এবং মার্কেটকে আপনাকে বুঝতে হবে। যেমন সিম্পলি যদি বলি যে ধরুন আমি যদি একটা মার্কেট অ্যানালাইসিস টোটালি একটু নর্মালি করি, যে গুগলে সার্চ দেই যে এখানে উইকিপিডিয়া থেকে তো ইনফরমেশন নিতে পারেন, আদার্স যেখানে আরো ফ্রান্সের যেসব কমনওয়েলথ যে ফান্ডগুলো আছে সেই ফান্ডগুলো থেকে এসে আপনারা ইনফরমেশনগুলো নিতে পারেন। অ্যাকচুয়ালি একটা জিডিপি কি হিসাবে যখন এখানে আছে কারেন্ট হেলথ এক্সপেন্ডিচার, এই টপিকগুলা আপনার একটু ঘাটতে হবে, ঘেটে একটু দেখতে হবে যে অ্যাকচুয়ালি তারা কি পরিমাণ ইউজ করে কোন প্রোডাক্টগুলো। একটা অ্যাভারেজ ধারণা তার থেকেও বেটার হয় যদি কোনো বড় ভাই পেয়ে যান বা সিনিয়র যদি কোনো অ্যাফিলিয়েট মার্কেটার পেয়ে যান, যে আপনি যে কান্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেও সেই কান্ট্রি নিয়ে কাজ করে, তার একটা ধারণা আছে, আপনি তার কাছ থেকে হয়তো আইডিয়া নিতে পারেন। তো এইখান থেকে মোটামুটি এগুলো পড়ে, যেমন দেখেন অ্যাপ্রক্স এখানে দেখেন 77% লোকই হচ্ছে হেলথ রিলেটেড টপিকস নিয়ে হচ্ছে তারা, সরি হেলথ রিলেটেড, হেলথের উপর তার অনেক বেশি এক্সপেন্ডিচার। সো এখানে ইভেন এখানে অনেকগুলো কান্ট্রি, কানাডাতে দেওয়া আছে, জার্মানিতেও দেওয়া আছে, সবকিছু মিলে, এবং আনুমানিক এখানে গভর্নমেন্ট ফান্ডেড এজেন্সি থেকে হচ্ছে রিপোর্ট আছে, সেটা হচ্ছে 77%। সো এখান থেকে উইকিপিডিয়া থেকে কিছু ইনফরমেশন, আদার্স কিছু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে হচ্ছে ইনফরমেশন, সব কিছু মিলেই হয়তো বা আপনাকে একটু ঘাটতে হবে, ঘেটে আপনাকে তারপরে হচ্ছে আপনাকে একটা আইডিয়াতে আসতে হবে। অ্যাকচুয়ালি আপনি যদি এটা ইন্টেনশন নিয়ে রাখেন যে আপনি একটা পেইড টুলস ইউজ করলেন, পেইড টুলসের মধ্যে যেটা দেখালো এটাই অ্যাকুরেট 100%, এইটা কখনো করা যাবে না এসইও এরিয়াতে। কারণ আপনি পেইড টুলস 3টা ইউজ করবো আমরা সামনে ইনশাল্লাহ, 3টার মধ্যে 3 রকম রেজাল্ট দেখাবে, বিশ্বাস করবেন কারে, 3টাই পেইড। সো কখনোই এই বিষয়গুলো নিয়ে, মানে পেইডের ইউজ করেন যদিও, এই পেইড যদি ইউজ করেন তারপরেও পেইডের মধ্যে খুব বেশি একটা নির্ভরশীল হওয়া যাবে না যে এইটাই বলছে তার মানে এটি অ্যাকুরেট। আপনি কি নিজে এখান থেকে আইডিয়া নিয়ে আরো রিসার্চ করতে হবে, দেন তাদের মধ্যে সবগুলো রেজাল্টসকে একসাথে রেখে একটা অ্যাভারেজ মাঝখানে আপনাকে একটা আইডেন্টিফাই করতে হবে, এবং এটাই বেস্ট প্র্যাকটিস। আপনি একটা এইচআরএফ ইউজ করলেন, এইচআরএফ এ 2 দেখাইছে একটা কিওয়ার্ড এর কম্পিটিটর, সেমরাশি গিয়ে দেখবেন এটার কম্পিটিটর 87, 70, দুইজনই কিন্তু পেইড, কাকে বিশ্বাস করবেন? যাই হোক,
এই হচ্ছে নিশ সিলেক্টেডের কিছু টপিকস, যেখান থেকে হচ্ছে নিশগুলো একটা নিতে পারেন। কোশ্চেন ছিল, জি বলেন। এটাকে কি লোকাল এসইও বলা হয়, মানে জাস্ট কান্ট্রি ওয়াইজ টার্গেট করে যদি সাইট জি, ডেভেলপ করা হয়? লোকাল এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং সাধারণত লোকাল এসইও হয়, ইন্টারন্যাশনাল খুব কয়েকজন করে না, খুব বেশি মানুষ করে না। ইন্টারন্যাশনাল করে তো খুব বেশি ভালো বেনিফিট পাওয়া যায় না, লোকাল এসইও করতে হয়। তারপরে এখানে আরো কিছু আছে, aboutfrance.com একটা ওয়েবসাইট আছে, তো যাই দেখে আসি। যেমন এখানে তাদের একটা জিডিপি দেওয়া আছে, ওই বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি সবকিছু মিলেই দেওয়া আছে। এখান থেকে হয়তো আর্টিকেলটা পড়ে নিন, পড়ে নেওয়ার পরে কিছুটা আইডিয়া নিতে পারবেন যে অ্যাকচুয়ালি নিশ, কোন নিশ সিলেক্ট করলে অ্যাকচুয়ালি আমার ভালো হতে পারে। তবে আপনার যদি ইংলিশ নিয়ে প্রবলেম হয়, যদি ইন্টারেস্ট থাকে বাংলা নিয়ে যদি কাজ করতে চান, ফাইন, খুব ভালো করতে পারবেন। কথা হচ্ছে আমাদের ইন্টেনশন থাকে হচ্ছে আরো একটা, সেটা হচ্ছে যে ওয়েবসাইট বানানোর পরেই হচ্ছে অ্যাডসেন্স। যারা সেখানে আমরা সাধারণত যারা ব্লগিং করি, বাংলাতে কন্টেন্ট লিখে কাজ করলে অ্যাডসেন্স তো পেয়েই যাবেন, কিন্তু অ্যামাউন্ট কিন্তু খুব বেশি একটা আসে না কখনো। যাই হোক, এই বিষয়টা আমরা না যাই, আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে দেখব। এই ছিল মোটামুটি আপনার নিশের টপিক, নিশের প্রকারভেদ, নিশের রিসার্চ করার একটা মেথড, আপনাদের যে নিশের যে টার্গেটের এরিয়া, আপনি অ্যাকচুয়ালি একটা নিশ নিয়ে আসলে কোন এরিয়াকে টার্গেট করবেন। এই টার্গেট এরিয়াটা আমি এই জন্য এখানে রাখছি, সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে টার্গেট করে। এছাড়া আমরা যারা ব্লগিং করি তাদের হয়তো ইন্টেনশন ওয়ার্ল্ড ওয়াইডই থাকে, কিন্তু এখানে আবার ওয়ার্ল্ড ওয়াইড বলতে আমরা কি বুঝি বলেন তো? আমরা যে বলি যে ওয়ার্ল্ড ওয়াইড আমার র্যাঙ্ক লাগবে, আমরা অনেকে বলে আমাকে ওয়ার্ল্ড ওয়াইড, আমাকে ইন্টারন্যাশনাল হচ্ছে এসইও করে দিতে হবে, ট্রেডিশনাল এসইও যেটাকে বলি। তো এইটাকে অ্যাকচুয়ালি আমরা ইন্টারন্যাশনাল বলতে আসলে কি বুঝি ভাই? কেউ কি বলতে পারবেন আমাকে একটু? ইউরোপ, এশিয়া সবার বলতে র্যাঙ্ক করে দেওয়া। সবগুলোকে র্যাঙ্ক করায় দিবেন? টার্গেট কারে করবেন? যদিও এটা এইটাই ইন্টারন্যাশনাল তো মুখে বলে ফেললাম যে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং করায় দেন, তাহলে আমি টার্গেট কারে করব? সহজ কথা হচ্ছে এরকম আর কি, যে আসলে ক্যাবলা কই, সেজদা দিব, ক্যাবলা কই। এটা ব্যাপারটা হচ্ছে ওইটা আমার প্রোডাক্টটা কোন কান্ট্রিতে প্রয়োজন। সো সেটা তো লোকাল এসইও মানে হচ্ছে, যদি সেটা লোকাল এসইও হচ্ছে। বাংলাদেশ বাদে তো অন্যটি। ওকে ওকে, আপনি যেই কান্ট্রি বাংলাদেশ সহ বাদ দেন, ধরেন বা ছাড়েন, একটা স্পেসিফিক কান্ট্রি বা এরিয়া ধরবেন লোকাল এসইও, আপনাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও করে দেওয়ার জন্য। পৃথিবীর যেখান থেকে বসে সার্চ দেওয়া হোক, তারটার জন্য মোটামুটি একটা র্যাঙ্কিং এ পাওয়া যায়। এখন আপনি মানে কাকে কোন দেশ টার্গেট করে অ্যাকচুয়ালি ধরবেন, আপনি কারে ধরবেন? পুরো তো আপনার বিশ্ব ধরায় দিল আপনার হাতে। ভাই এটা করতে অনেক টাইম লাগবে, আর এটা হচ্ছে খুব ক্রিটিক্যাল ব্যাপার যে সব জায়গায় ইন্টারন্যাশনাল এসইও কন্টেন্ট। হ্যাঁ টাইম লাগুক, বাট আপনি ধরবেন কারে, তার কান্ট্রি কারে ধরবেন সেটা বলেন। ধরতে হলে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল ধরতে হবে, একটা সেটাও পারবেন না, চলো লোকাল এসইও হয়ে যাবে। তাহলে তো এইভাবে তো পসিবল না যে আমাদের এখানে মজার ট্রিক্সটা আমি বলি, আচ্ছা মজার ট্রিক্সটা বলি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও বলুক, লোকাল এসইও সেটা আলাদা, ইন্টারন্যাশনাল এসইও বলুক, এটা বলা মাত্র সহজ কথা, টার্গেট হচ্ছে ইউনাইটেড স্টেটস। কেন ইউনাইটেড স্টেটস বললাম? আমরা যারা ডোমেন হোস্টিং ইউজ করি, খুব বেশি মানে আমি যদি 100-এ মেজার করি, আপনি 80 to 85% লোকই যারা এই ডোমেন হোস্টিং ইউজ করে, বেশি করে হোস্টিং ইউজ করে, ম্যাক্সিমাম হোস্টিং এর সার্ভারই হচ্ছে ইউএস এর সার্ভার ইউজ করে। বাকি সার্ভার যত ইউজ হয় সব হচ্ছে রাশিয়া বা আলাদা কিছু সার্ভার, কিছু ইংল্যান্ডের সার্ভার আছে, কিছু জাপানিজ সার্ভার আছে, বাট 80 to 85%ই হচ্ছে ইউনাইটেড স্টেটসের সার্ভার ইউজ করে। মজার বিষয় হচ্ছে এটা যে আপনি যদি ইউনাইটেড স্টেটস লোকেট করে যখন একটা মোটামুটি এসইও করবেন, এটা অল ওভার অল কান্ট্রিতেই হচ্ছে আপনার এসইও হয়ে যায় অটোমেটিক্যালি। তবে র্যাঙ্কিংয়ের তারতম্য হয়, যেমন আপনি ইউনাইটেড স্টেটস থেকে যদি আপনার ওয়েবসাইটের পজিশন ফার্স্ট পজিশন পান, আপনি সেটা বাংলাদেশ থেকে ফার্স্ট পেজের 10 নম্বর পজিশনে পাবেন।
বা আপনি হয়তো বা রাশিয়া থেকে বসে এটা 5 নম্বর পজিশন, যদিও এটা খুব কম হয়, কিন্তু ইন্টারন্যাশনাল এসইও যদি কেউ বলে বা আমাকে ইন্টারন্যাশনাল এসইও করে দেন, সহজ কথা, টার্গেট হচ্ছে ইউনাইটেড স্টেটস। ইন্টারন্যাশনাল এসইও মানেই হচ্ছে ইউনাইটেড স্টেটস, এছাড়া কোনো গতি নাই। লোকাল এসইওর হিসাব তো আলাদা, লোকাল এসইও আলাদা, একদম একদম স্পেসিফিক কান্ট্রিও না, একদম কান্ট্রির মধ্যে যদি কোনো রাজ্য অঙ্গরাজ্য থাকে সেটাকে ধরেও করা যায়, টোটালি ডিফারেন্ট থিঙ্ক লোকাল এসইও। কিছু জিনিস আপনাদের সাথে আজকে পরিচিত করাবো, সেগুলো হচ্ছে গত ক্লাসে বলি নাই, কিছু নাম যেগুলো আপনাদের মনে রাখা উচিত, সেগুলো একটু নোট করে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন কার নাম কি। যেমন আমি একটু লিখি যে এই যে একটা ওভারভিউ আসছে, একটা সার্ভ পাচ্ছি আমরা, এই সার্ভের মধ্যে এই নিচে হচ্ছে এই উপরের অংশ বাদ দিলাম, উপর অংশ বাদ দিয়ে এইখান থেকে হচ্ছে আমার সার্ভ পেজ শুরু, আমার অর্গানিক রেজাল্টস, এগুলোকে বলা হচ্ছে অর্গানিক রেজাল্টস। উপরে যদি কোনো লেখার টেক্সটের মধ্যে দেখেন অ্যাড লেখা থাকে, সেগুলো হচ্ছে পেইড করা, গুগলকে টাকা দিচ্ছে, দেওয়ার কারণেই হচ্ছে এটা হচ্ছে দেখাচ্ছে উপরে। এর নিচে যা আছে সেগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় অর্গানিক রেজাল্টস, এগুলোকে পিওর এসইও করে র্যাঙ্কিং করা হয়েছে। আমার বিষয় দেখানোর বিষয় এটা না, বিষয় হচ্ছে এইটা, এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা সাইডে একটা ম্যাপ আছে এবং এখানে আলাদাভাবে দেওয়া আছে। এটা কিন্তু লোকাল এসইওর আন্ডারে পড়ে, তবে এটা একটা নাম আছে, এটাকে অনেকগুলো নাম আছে এটার। কেউ কেউ বলে হচ্ছে এটা গুগল 3 প্যাক, গুগল 3 প্যাক, লোকাল প্যাক, স্ন্যাক প্যাক, 3টা নাম আছে, এক একজন এক একটা বলে এটাকে। আবার অনেকে বলে আমারটাকে ম্যাপে এনে দেন, সো এটা বাংলা ভাষায় বললে তো বুঝবেনই, ম্যাপে আইনা দেন, বাট সাধারণত বলা হয় লোকাল 3 প্যাক বা 3 প্যাক, স্ন্যাক প্যাক। আরেকটা জন কি বলছিলাম, এ হচ্ছে এটার নাম, নামটা মনে রাখেন। এই ম্যাপগুলোতে এখানে এখানে 1টা 2টা 3টা 4টা দেখাচ্ছে, কখনো কখনো 3টাও দেখায়, এবং এখানে সমরে আরো হচ্ছে 444টা আছে, এখানে ক্লিক করলে টোটালি ম্যাপে নিয়ে যাবে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা পরে দেখবো, বাট নামগুলো জেনে রাখেন। এটাকে বলা হয় লোকাল প্যাক, 3 প্যাক, স্ন্যাক প্যাক, যেটা খুশি। এইটা এবং এইটা দুটার মধ্যে একটু পার্থক্য আছে। এখানে একটা ম্যাপ দিছে আপনাকে এবং মাঝখানে দিয়ে দিছে। এইখানে আপনাকে একটা ইনফরমেশন দিছে উইকিপিডিয়া থেকে নেওয়া, এখানে দেখেন উইকিপিডিয়া থেকে একটা বিষয় নেওয়া আছে। এখানে আব্দুল হামিদ সম্পর্কে আমি জানতে চাচ্ছি, একটা বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের বাংলাদেশের, তো ওনার সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া আছে। এখানে আরো যদি ওয়েবসাইট আছে, ওনার ইমেজ আছে, ভিডিও আছে, কিন্তু তার পাশে যেটা হচ্ছে যে আমাকে ডান সাইডে হচ্ছে একটা ইনফরমেশন আমাকে এখানে দিয়ে দিছে গুগল। এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হয় নলেজ গ্রাফ। কেন এটার নাম নলেজ গ্রাফ? এটার নাম নলেজ গ্রাফ এই জন্যে যে আমি একজন ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছি, যে ব্যক্তি সম্পর্কে আমি জাস্ট ওনার সম্পর্কে জানতে চাচ্ছি ইন ডিটেলস মোটামুটি। আমি হয়তো এখান থেকে ওয়েবসাইটগুলোতে ঢুকে দেখতে পারবো, কিন্তু গুগল একদম শর্ট ফর্মে, আমি গুগলের বট বা গুগলের অ্যালগোরিদম যেটা বুঝছে যে আমি এই ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছি, সে একটা গ্রাফ আমার সামনে দিয়ে দিচ্ছে উইকিপিডিয়া থেকে কালেক্ট করা, যেখানে তার সম্পর্কে শর্ট একটা ইনফরমেশন আছে, যেটা উইকিপিডিয়াতে গেলে এর ডিটেলস আরও জানতে পারবো। পাশাপাশি ওনার জন্ম, ন্যাশনালিটি, অফিস, সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এমন আরও কিছু লোককে সাজেস্ট করছে যারা কিনা এরকম বিশিষ্ট ব্যক্তি। এই ধরনের ইনফরমেশন যখন আসে, এটাকে বলে নলেজ গ্রাফ। আচ্ছা, এইটার মধ্যে আর এইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এসইও করে আপনি এইটাকে আনতে পারবেন, পজিশনে আনতে পারবেন। এখানে এই ব্যক্তি আছে, আপনি একটা হোটেল করছেন, আপনি চান এই জায়গায় আপনাকে দাঁড় করাইতে, আপনি সেটা পারবেন, এসইও করে এটা করা যায়। কিন্তু এই নলেজ গ্রাফ যে আপনি একজন ব্যক্তি, আপনার সম্পর্কে আপনি এইভাবে আনবেন, আপনার নাম লিখে সার্চ করলে আপনার এইভাবে আসবে, এইটা আপনার হাতে নাই।
এটা একমাত্র গুগলের হাতে। গুগল যাকে মনে করবে যে সে একজন বিশিষ্ট লোক, তাকে সম্পর্কে, তার সম্পর্কে যদি কেউ লিখে সার্চ করে, তার সম্পর্কে ইনফরমেশন দেওয়া উচিত, সেটা ডিসাইড করে একমাত্র গুগল। কেউ যদি আপনাকে বলে যে আপনি এইটা এইখান থেকে আমাকে এনে দেন, এটা সম্ভব না কখনো। এটার এসইও হয় না, এটা গুগল নিজে কন্ট্রোল করে। তার থেকেও বড় বিষয় হচ্ছে এরকম এটা যে মাউসের প্যাডের সমস্যা। আমি যে প্রবলেমটা পড়ছিলাম সেই প্রবলেমটা একটু দেখেন আসলেই হয়েছে, এই যে আসছে। আচ্ছা, এটা আমার একটা ক্লায়েন্টের, একটা বাংলাদেশে আমার একটা ক্লায়েন্ট, এটা ওনার হচ্ছে ভার্টিক্যাল ব্লাইন্ডের হচ্ছে বিজনেস। দেখেন ওনার ম্যাপটা, এই নাম লিখে সার্চ করলে ম্যাপটা এখানে চলে আসতেছে। সিমিলার এই ম্যাপটাই কিন্তু এটা, এই ম্যাপটাই যেটা এখানে এভাবে দেখছি। এখন যেহেতু আমি ওনার এই বিজনেসের নামটা ডিরেক্টলি আমি লিখে সার্চ করছি, দ্যাটস আমাকে নলেজ গ্রাফ হিসেবে দেখাচ্ছে। আমার কাছে কিছুদিন আগে একটা ক্লায়েন্ট আমাকে নক দিয়ে, যেটা তার যে কোশ্চেন ছিল, সে তার ওয়েব ম্যাপটা এই পজিশনে ঠিকই আছে, এভাবে আছে, এভাবে দেখা যাচ্ছে, এবং ইভেন পজিশনে সেটা তার কোনো প্রবলেম না, এটা এভাবেই থাকবে। তার কথা হচ্ছে যদি তার বিজনেসের নাম এভাবে লিখে সার্চ করে, তার এইভাবে নলেজ গ্রাফ এভাবে চলে আসতেছে, সে এটা চায় না, সেটাকে রিমুভ করতে চায় এখান থেকে। সহজ কথা, এটা এখান থেকে রিমুভ করা পসিবল না। এটা গুগল অটো ডিসাইড করবে এই নলেজ গ্রাফটা সে এখানে দিবে কি দিবে না, দ্যাটস ইট। দেখেন নর্মালি আমি আরেকটা ওয়েবসাইটে যাই, তারপর এটার সাথে কম্পেয়ার করছি। নলেজ গ্রাফ অটো চলে আসছে। আচ্ছা, এখানে দেখেন আমি এমআইএসটি লিখে সার্চ করলাম, যেটা ফুল মিনিং হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা আমাদের মিরপুরের একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এটা হচ্ছে তার মূল ওয়েবসাইট এটা, এবং এর নিচে দেখেন অ্যাডমিশন, টিউশন অ্যান্ড ফি, অ্যাবাউট, সিএসসি, আর্কাইভ, আর হচ্ছে এমআইএসটি কন্ট্যাক্ট। এই হচ্ছে 6টা লিস্ট এখানে আছে, 6টা লিস্ট আছে। কি লিখে সার্চ করছি? এমআইএসটি। এখানে লিখে সার্চ করলাম হেলথ টিপস। ভিউ কি একই রকম আসছে? দেখেন তো, এটার মধ্যে কি আমাকে দেখাইছে? এটা একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে এই মেনুগুলো আছে। এটা হোক হেডারে থাকুক অথবা ফুটারে থাকুক, কোথাও না কোথাও আছে। দ্যাটস ওয়াই আমাকে এই মেনুগুলো এখানে দেখাচ্ছে। এই ওয়েবসাইটের মধ্যে কি মেনু নাই? এই ওয়েবসাইটের মধ্যেও মেনু আছে, বা এই ওয়েবসাইটের মধ্যে মেনু আছে। তাহলে এ কে এইভাবে দেখানো হয়েছে, আসছে, এ কে এর নিচে আসে নাই কেন? এটার কারণ হচ্ছে সাধারণত যে সকল সাইটগুলা অথরিটি বেশি, লাইসেন্স ইনস্টিটিউট বলতে পারেন বা অর্গানাইজেশন বলতে পারেন, যাদের একদম লাইসেন্স অথরিটি থাকে এবং অনেক বেশি ট্রাস্টেড, এই ওয়েবসাইট কিন্তু এই ইউনিভার্সিটি যতদিন থাকবে ততদিন থাকবে, কোনোদিন চেঞ্জ হবে না এই ডোমেনার। এই ওয়েবসাইট আজকে আছে, আগামী 5 বছর পর নাও থাকতে পারে, তার কোনো ভ্যালু নাই। গুগলের কাছে এইটার ভ্যালু আছে কি দিক দিয়ে? কারণ র্যাঙ্কিং যেহেতু অবশ্যই ভ্যালু আছে। কোন দিক দিয়ে ভ্যালু আছে? সেটা হচ্ছে এ অনেক ভালো কন্টেন্ট প্রোভাইড করছে, যেই কন্টেন্টের ইনফরমেশনগুলো তার ভিজিটররা, গুগলে যেসব ভিজিটর আসে তারা যদি পড়ে, তারা অনেক ইনফরমেশন হতে পেতে পারে, ইনফরমেটিভ ইনফরমেশন পেতে পারে। অনেক ভালো ভালো কন্টেন্ট এখানে আছে, অনেক ভালো কথা আছে। এইটার মধ্যে কি আছে? এটার মধ্যে কন্টেন্ট নাই। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে একটা ইনস্টিটিউট সম্পর্কে কথাবার্তা আছে। তাহলে এইটাকে এভাবে কেন দেওয়া হইলো?
এখানে আচ্ছা এটা দিয়েছে ভালো কথা, এই লিঙ্কগুলা কি এই গুগল অটো করে না এটা আনা যায়? কোশ্চেন হচ্ছে এটা। কখনো কখনো গুগল অটো করে, তবে আবার এটা আনাও যায়, এইভাবে আসেও। তবে কখনো কখনো গুগল অটোমেটিক করতেই হয় না, গুগল অটোমেটিক্যালি এটাকে দিয়ে দিবে। যেমন আমি যদি এটাতে আসলাম এমআইএসটি, এখন বলতে ভাই একটা ইনস্টিটিউট দেখায় বসে রাখলেন, ঢাকা ইউনিভার্সিটি কি দোষ করছে? যাই একটু ঢাকা ইউনিভার্সিটি ঘুরে আসি, দেখি ওইখানে আছে কিনা এরকম। কোথায় গেল? ইউনিভার্সিটি অফ ঢাকা এখানে নাই। আচ্ছা না থাকুক, নাই, যাই হচ্ছে যে কথা এবং ডিসপ্লে একসাথে ক্লিয়ার যাচ্ছে না। আচ্ছা এখানে দেখেন জগন্নাথ ইউনিভার্সিটির এখানে দুইটা অপশন আছে, এর ছিল 6টা, ঢাকা ইউনিভার্সিটির নাই, তাদের যে মেইন যে ওয়েবসাইট এই যে এটা তাদের নাই, জগন্নাথ ইউনিভার্সিটির 2টা আছে, তাদের সাথে তাদের হ্যাঁ। তারপরে হচ্ছে ও আচ্ছা আপনি ইউনিভার্সিটির, হ্যাঁ হ্যাঁ বলছিলেন আপনি। এ হচ্ছে তাদের ম্যাপ, ঢাকা ইউনিভার্সিটির এই হচ্ছে তাদের ম্যাপ, এমআইএসটির তাদের ম্যাপ হচ্ছে একটু নিচে, এই হচ্ছে তাদের ম্যাপ এখানে। এই যে ভিউটা এটাকে বলা হয় লিস্ট ভিউ। লিস্ট ভিউ এর আরেকটা পার্টিশন আছে, আরেকটা ওয়ে আছে দেখার, এটাকে বলা হয় লিস্ট ভিউ। এই যে ভিউটা দেখতে পাচ্ছি আমরা, এই ভিউটাকে বলা, এই যে অপশনগুলো আসছে লিস্ট ভিউ বলা হয় এটাকে। এটার আরেকটা ভিউ আছে যেটা আমি গতকালকে দেখাইছিলাম, বাট আপনাদের ওই নামগুলো আমি বলি নাই, এই ক্লাসের জন্য রেখে দিছিলাম, দ্যাটস বলা হয়নি, আমি কেটে দিচ্ছি। এই ভিউর মতো যেমন আমি যদি বলি যে বেস্ট মুভি 2020, এই যে একটা ভিউ আসছে মুভিগুলোর, এখানে মুভিগুলো দেখা যাচ্ছে, এই মুভিগুলোর যে লিস্ট আকারে আছে এটা হচ্ছে লিস্ট ভিউ। সিমিলার দেখেন এইটার সার্চিং ইন্টেনশন আবার আলাদা হয়ে গেছে। এটা আগে যেটা দিছিলাম প্রথমে, এটাকে আমার ম্যাপ দেখাইছে, এটার মধ্যে আমার আলাদাভাবে দেখাইলো। এখানে আসছি আমি মুভি লিস্ট চাইলাম, সে আমাকে মুভি দিচ্ছে দেখার জন্য, ডিরেক্ট লিস্ট দিয়ে দিচ্ছে। আচ্ছা এইগুলোর এখানে দিচ্ছে, তাতে এই ওয়েবসাইটগুলোর এই যে র্যাঙ্কিং আসলে তাদের অ্যাকচুয়ালি কতটা বেনিফিট আসতেছে, এই একটা মূল কোশ্চেন আসে। যখন আপনি এমন একটা ইনফরমেশন চাচ্ছেন, যেমন এই ইনফরমেশনটা আমি একটু মোটামুটি চেঞ্জ করে দেই, আমার স্টেটে থাকো, চেঞ্জ করে আবার ওইটাতে আগের অপশনটাতে যাই। পিসি অনেক স্লো হয়ে যাচ্ছে, তা নাহলে ওকে। এই যে একটা ইনফরমেশন পাচ্ছি নলেজ গ্রাফ, এটা দেখালো এইভাবে, এখানে দেখালো এইভাবে, হোটেল আসছে এইভাবে। আচ্ছা এইখানে চলে আসছে ব্যাপারগুলা, এবং এর নিচে ওয়েবসাইট আছে, এইটারও মুভি লিস্ট আছে, নিচে ওয়েবসাইট আছে। আবার এখানে আমি ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছি, এই ব্যক্তি সম্পর্কে একটা নলেজ গ্রাফ আমি ইনফরমেশন, তার ডিটেলস আমি পেয়ে যাচ্ছি, মোটামুটি যতটুকু পড়া দরকার এতটুকু পড়লাম, তার জন্ম মৃত্যু আমি পেয়ে গেলাম, ওকে ফাইন। বাকি এখানে রেজাল্টস আছে। এই ধরনের এগুলো কিন্তু একটা কিওয়ার্ড, যেমন এখানে একটা সার্চ ভলিউম আছে 1000 সার্চ ভলিউম, এটাতে আমরা মান্থলি 1000 লোক গুগলে আব্দুল হামিদ কথা লিখে সার্চ করে, ওকে ফাইন। এটা হচ্ছে 20 জন লিখে সার্চ করে, মুভি কথাটা লিখে কয়জন সার্চ করে আমি জানি না, এটা রেজাল্ট আমরা দেখাই নাই, ফাইন, লোড হয়ে আসে নাই হয়তো, এই জন্য দেখাই নাই, ভালো কথা। এখন আমি জানতে চাচ্ছি কি, আমি জানতে চাচ্ছি বেস্ট মুভি 2020, এই কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড নিয়ে যখন সার্চ করলাম আমার সামনে মুভি লিস্ট আমাকে গুগল ধরায় দিল। আমি এখানে আমার মুভিগুলো দেখে নিলাম যে অ্যাকচুয়ালি 2020-তে বেস্ট মুভি কারা কারা ছিল। যদি পছন্দ হয় সেই মুভি, আমি হয়তো সেই মুভিতে ক্লিক করে এই মুভি যে ওয়েবসাইটের এগেনস্টে থাকার কথা সেই ওয়েবসাইটে যাব, আদরে যে মুভির নামটা কপি করে আমি আলাদা অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে খুঁজবো যে মুভিটা দেখার জন্য পাই কিনা। তাহলে এই নিচে যারা র্যাঙ্কিং আছে তাদের অ্যাকচুয়ালি কিছুই পাচ্ছে না। আমি যদি বলি যে এর যদি সার্চ ভলিউম ধরেন 1000 হয়, তাহলে এই প্রথম যে ওয়েবসাইট আছে সে
খুব যদি বেশিও ভিজিটর পায় 1000 জনের মধ্যে মান্থলি সে এখানে সর্বোচ্চ গেলে 200 থেকে 250 ভিজিটর পায়, এর বেশি সে পায় না। প্রথম জনের অবস্থা যদি এরকম হয়, তাহলে দ্বিতীয় তৃতীয় ওয়েবসাইটগুলোর কি অবস্থা হবে? কেন বললাম এটা আসে না? কারণ আপনার যে ইনফরমেশন দরকার আপনি এখান থেকে পেয়ে গেছেন, আপনার ওয়েবসাইট গিয়ে ঘাটার দরকার নাই, সো ভিজিটররা যায় না। এই ধরনের জিনিসগুলো কিওয়ার্ড নিয়ে অ্যাকচুয়ালি কাজ করলে র্যাঙ্কিং আসলেও খুব বেশি একটা রেজাল্টস আসে না ভালো। তবে এই কিওয়ার্ডগুলো নিয়ে র্যাঙ্কিং আসা অনেক সহজ, কারণ কম্পিটিটর কমে যায়। বাই দ্য ওয়ে, এই সম্পর্কে আসি, ইনফরমেশন পেয়ে গেছি তার সম্পর্কে। এখানে এই যে এখানে ওয়েবসাইটগুলো আছে, উইকিপিডিয়াতে আমি যাবো কখনো? আমি ইনফরমেশন এখানে পেয়ে গেছি, উইকিপিডিয়া থেকে আমি কি করবো? আর কোনো দরকার নেই। আপনি নর্মাল থেকে অ্যাজ এ ভিজিটর চিন্তা করেন, আপনি কখনোই যাবেন না কোনো ওয়েবসাইট, এখানে আপনার যাওয়ার দরকারই নেই। খুব বেশি যদি তার ইমেজের প্রয়োজন হয়, ছবিগুলো নেওয়ার, আপনি এখান থেকে এসে ইমেজে ক্লিক করবেন, তার ইমেজগুলো নিয়ে নেবেন। এই ওয়েবসাইটে 1000 লোক সার্চ করতেছে, 1000 লোক এইটা দেখেই শেষ। খুব বেশি যদিও হয়, লোকজন উইকিপিডিয়াতে আগে দৌড় দেয়, তারপর এদিকে চিন্তাও করে না আসতে। সো ভিজিটর তারা খুব বেশি একটা পায় না। কেন পায় না সেটা যখন আমরা পেইড টুলস দিয়ে দেখাবো, তখন এই বিষয়গুলো আমাকে একবার মনে করায় দিয়েন, আমি দেখাই দিব যে এই টপিকগুলোর জন্য কেন তার কোন ওয়েবসাইট কত পরিমাণ ট্রাফিক পাচ্ছে, যখন আমরা পেইড টুলস নিয়ে কাজ করব। এইটার হিসাব তো আলাদাই, কারণ এটার স্পেসিফিক ভাবে দেওয়ার কারণই হচ্ছে এটা, কারণ আপনি স্পেসিফিক ভাবেই সার্চ করছেন। এটা আপনাকে কেন দিল? এটাকে মোটামুটি আবার আরেকটা নামে ডাকে, সেটা হচ্ছে কুইক লিঙ্কস। কেন বলা হয় কুইক লিঙ্কস? আপনি ওয়েবসাইটে ঢুকবেন, আপনি ইনস্টিটিউট নিয়ে সার্চ করছেন। কেন সার্চ করছেন? আপনি সার্চ করছেন এটা জানার জন্য যে ওই ইনস্টিটিউটে কীভাবে অ্যাডমিশন নিতে হয়, অথবা এই ইনস্টিটিউটে কী কী ডিপার্টমেন্ট আছে, এই ইনস্টিটিউটে পড়তে গেলে অ্যাকচুয়ালি টিউশন ফি কেমন লাগতে পারে, তাদের কন্ট্যাক্ট কি, তাদের সম্পর্কে অ্যাবাউট যদি কিছু আমি জানতে চাই। অ্যাবাউটটা না হয় আপনি তাদের সম্পর্কে এই ম্যাপ থেকে, এই যে নিচে ম্যাপ আছে, এখান থেকে কিছু নিয়ে নিলেন। অ্যাবাউট, কবে ফাউন্ডেড হইলো, কী পরিমাণ স্টুডেন্ট আছে, তাদের ফোন নাম্বার। তারপরে গুগল এই কুইক লিঙ্কগুলো দেয়, এই জন্য আপনি ডিরেক্টলি ওই ওয়েবসাইটে গিয়ে না খুঁজে ইজিলি যেন সিঙ্গেল ক্লিকে যেন ডিরেক্টলি তার, আমি যদি অ্যাডমিশনে ক্লিক করি, আমি তার অ্যাডমিশন যে ইউআরএল বা অ্যাডমিশনের জন্য যে পেজ ক্রিয়েট করা আছে ওয়েবসাইটে, আমি সেই অ্যাডমিশনে আমি চলে যাব ডিরেক্টলি। এই জন্য এই কুইক লিঙ্কগুলো, ওই লিস্ট ভিউগুলো দেওয়া হয়, গুগল দিয়ে থাকে। সব কিছু কিন্তু গুগল নিয়ন্ত্রণ করে, তবে আপনি এখানে বিষয়গুলো স্কিমা মার্কআপ ইউজ করে আনতে পারেন, সমস্যা হয় না। এইগুলো হচ্ছে ওয়েবসাইটের একটা সার্ভের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি, যেগুলো একটা নামে ডাকা হয়। আর এগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট, এগুলো সব হচ্ছে অর্গানিক রেজাল্টস ওয়েবসাইট, যেগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে কিছু জিনিস আপনারা পিসির মধ্যে আজকের হোমওয়ার্ক যেটা থাকবে ইনস্টল করে রাখবেন, সেই বিষয়গুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি যাচ্ছি ওই জায়গাতে, যখন বলবো তখন দিন। যাদের আছে তো আছে, থাকলে সেটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করবেন, যাদের নেই তারা দিবেন। ওকে, ভিপিএন যেটা আছে, ভিপিএনটা এটা তো সবাই মোটামুটি ইউজ করেনি, তো এটা নিয়ে রাখেন আপাতত। এইটা রাখেন ফুল পেজ স্ক্রিনশট, এই এক্সটেনশনটা নিয়ে রাখবেন, মাস্ট বি যেটা রাখবেন সেটা হচ্ছে গ্রামারলিটা নিয়ে রাখবেন, এটা লাগবে। গ্রামারলি প্রিমিয়ামটা, এটা হচ্ছে ফ্রিটা, আমি প্রিমিয়ামটা হচ্ছে গ্রুপে দিয়ে দিব আজকে রাত্রে, আজকে ক্লাস শেষে প্রিমিয়াম ভার্সনটা দিয়ে দিব গ্রুপে, নিয়ে নেবেন এখান থেকে। আর এই গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশন, এটা ইনস্টল দিবেন। এইগুলো হচ্ছে স্ক্রিনশটের, আমি নিচে নামবো, দেওয়া হলে বললেন, একজন নিলেই হবে স্ক্রিনশট, বাকিরা পেয়ে যাবেন এখান থেকে। ওকে, এরপরে মোজবার, এটা অবশ্যই নেবেন। মোজবার কিভাবে নেবেন সেটা বলছি পরে, বাট আগে নিয়ে রাখেন। কোনটা কিভাবে নেবেন আমি দেখাচ্ছি, আগে স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে পরবর্তী খুঁজে সুবিধা হয়। তারপরে এসইও কোয়াক, এটা মার্ক করে রাখেন, এসইও কোয়াক। ডব্লিউএমএস এভরিওয়্যার, এটা রাখবেন, ডব্লিউএমএস এভরিওয়্যার। নো ফলো, এটা এখন লাগবে না, এটা পরে যখন লাগবে তখন বলবো। এখন আপাতত যেগুলো দরকার, আপাতত কি কি দরকার পড়তেছে, আপাতত আপনার দরকার পড়বে ডব্লিউএমএস এভরিওয়্যার, এসইও কোয়াক, মোজবার, দেন লাগবে হচ্ছে গুগল ট্রান্সলেট, গ্রামারলিটা রাখেন, হ্যাঁ, আর হচ্ছে ফুল পেজ স্ক্রিনশট, এটা রাখেন, যাতে আপনাদের হোমওয়ার্ক দেওয়ার সময় যে স্ক্রিনশট, কাজ করার পর যে স্ক্রিনশট, সেটা নিতে জন্য আপনাদের সুবিধা হয়। নেওয়া শেষ স্ক্রিনশট? হ্যাঁ ভাইয়া, নেওয়া শেষ। ওকে, এখন কোনটা কিভাবে নেবেন সেটা একটু দেখাই দিচ্ছি। প্রথমে আসি এসইও কোয়াক, এই যে এসইও কোয়াকটা আমার এখানে আছে, কাজ কি সেটাও দেখাই দিচ্ছি। এসইও কোয়াকটাতে আগে দেখাই। এসইও কোয়াক জাস্ট আমি আপনাদের সাজেস্ট করব, যদি কেউ ফায়ারফক্স ইউজ করেন ছেড়ে দেন, ছেড়ে ক্রোমে
আপনার পার্সোনাল একটা ক্রোম থাকে, সেটার জন্য আরেকটা অ্যাকাউন্ট আপনি করে নেন। ক্রোমে কিভাবে করতে হয়, আরেকটা ব্রাউজার ওপেন করে নেবেন কিভাবে, সেটা যদি দেখায় দিই, সেটা হচ্ছে যেখানে আপনার যে ইমেলটার যে অপশনটা থাকবে সাইন ইন করা, এখানে আসবেন, আসার পরে যে আদার পিপল এখানে আছে, এখানে ইচ্ছা মতো করে গেস্ট অপশন থাকে, এখানে অ্যাড অপশন আছে, অ্যাড অপশন থেকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার জন্য আলাদা একটা ক্রোমেরই আরেকটা ব্রাউজার আপনার জন্য ক্রিয়েট করে দিবে ক্রোম, যেটাতে আপনি ইউজ করতে পারেন। আমি তবে সাজেস্ট করবো যে ক্রোম ইউজ করেন, এই জন্য বলে দিচ্ছে। আপনি সেই পার্সনের নাম দিয়ে দিতে পারেন, যে প্র্যাকটিস বা এসইও ওয়ার্ক আদার সামথিং এলস, আপনি যা মন চায় দিলেন। দেওয়ার পরে জাস্ট আপনি এগুলো অ্যাড করে দেন। এই যে ক্রোমের আরো একটা আপনার একটা ব্রাউজার ওপেন হয়ে গেল, একদম ফুলি নিউ। আপনি এখানে হয়তো আপনার পার্সোনালের জন্য একটা, ক্রোমের জন্য একটা রাখলেন, আবার আপনার কাজের প্রেক্ষিতে শুধুমাত্র যেটাতে শুধুমাত্র এসইওর কাজ করবেন। কারণ এসইওর জন্য আমি মোস্টলি এই জন্যই প্রেফার করছি, কারণ সব থেকে কমফোর্টেবল ফিল করবেন ক্রোমে কাজ করে। ফায়ারফক্সের টুলসও ঠিক মতো পাওয়া যায় না, এক্সটেনশনগুলো ঠিক মতো কাজ করতে চায় না। সো ক্রোম ইজ বেস্ট, একদম নতুনভাবে পেয়ে যাবেন। তো নো থ্যাঙ্কস, একদম ফুললি নিউ উইন্ডো, দ্যাটস ইট। সিম্পল দেখাই দিলাম। যারা জানেন না ওকে ফাইন, তারা ওয়ে তো করে নেবেন, যারা জানেন আলহামদুলিল্লাহ। ওকে, আসার পরে জাস্ট সার্চ করবেন আপনার যেটা দরকার। যেমন আমার এখন দরকার হচ্ছে এসইও কোয়াক। এসইও কোয়াক সার্চটা কি লিখে দিলাম, স্ক্রিনশটটা রাখেন যাতে পরবর্তী বুঝতে সুবিধা হয়, কারণ ভিডিও হয়তো অনেক দূর চলে আসছে টেনে টেনে দেখার থেকে স্ক্রিনশটগুলো থেকে গেলেও ইজিলি দেখে যাবেন। এসইও কোয়াক এক্সিও এক্সটেনশন ক্রোম, এটা লিখে সার্চ করলে একদম প্রথমেই পেয়ে যাবেন এসইও কোয়াক গুগল ক্রোম এক্সটেনশন, এটা লেখাই আছে। স্ক্রিনশটটা নিলে আমি এটা ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। প্রথমটা এসইও কোয়াক গুগল ক্রোম, এই হচ্ছে এটা। জাস্ট ক্লিক করেন, ঢোকেন ভিতরে। চলে আসার পরে এখান থেকে হচ্ছে আমার অ্যাড করা আছে, দ্যাটস রিমুভ দেখাচ্ছে। এখানে অ্যাড কথা লেখা থাকবে। অ্যাড কিভাবে করতে এক্সটেনশন সবাই জানেন, এসইও কোয়াকটা অ্যাড করে নেবেন। সিমিলার ভাবে সেম কোয়ারিতে হচ্ছে সার্চ করবেন মোজবার এক্সটেনশন ক্রোম। এই যে প্রথমেই পেয়ে যাবেন মোজবার গুগল ক্রোম, chrome.google.com, ওয়েব স্টোর ডিটেলস, মোজবার আর হচ্ছে কি আছে লাস্টে, এটাই আছে। এই হচ্ছে এটা, অ্যাড করে নেবেন। বাকিগুলো সিমিলারলি, এইটারও যেটা ছিল যে অন স্ক্রিন ফুল পেজ স্ক্রিনশট, দেন হচ্ছে আপনার গ্রামারলি, তারপর হচ্ছে যে গুগল ট্রান্সলেটর। বিশেষ করে তাহলে কয়টা বললাম, এসইও কোয়াক, গ্রামারলি, মোজবার, আর হচ্ছে গুগল ট্রান্সলেটের এক্সটেনশন, আর হচ্ছে ফুল পেজ স্ক্রিনশটের এক্সটেনশন। এইটা আরেকটা স্ক্রিনশট আছে, আপনারা নিতে পারেন। এটা আরেকটা সফটওয়্যারই আছে, সেটা হচ্ছে লাইটশট। এই সফটওয়্যারটা নিতে পারেন, লাইট ওয়েট। এটা দিয়ে জাস্ট হচ্ছে ডিরেক্টলি, এটা দিয়ে তো হচ্ছে আপনার ব্রাউজারে থাকলেই হচ্ছে শুধুমাত্র নিতে পারবেন। আর এটা দ্বারা হচ্ছে আপনি যে কোনো জায়গার স্ক্রিনশট পিসির মধ্যে যেখানে থাকেন না কেন, উইথ ব্রাউজার উইদাউট ব্রাউজার, জাস্ট আপনার কিবোর্ডের মধ্যে দেখা যাচ্ছে পিআরটি এসসিআর একটা অপশন আছে ইনসার্টের পাশে, F2 বাটনের পাশে, যে ফাংশন বাটন F2 এটার পাশে দেওয়া আছে। তো এখানে এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি হচ্ছে আপনাকে এটা, যেমন আমি ক্লিক করতেছি, এই লাইট শট সফটওয়্যারটা এরকমভাবে করার পরে আপনি যেটুকু দরকার এরিয়া সিলেক্ট করে নিয়ে সিলেক্ট করতে পারেন। ইভেন আপনার এখানে যে যে কালার দরকার মোটামুটি সেগুলো সিলেক্ট করার জন্য, মার্ক করে দেওয়ার জন্য, যে হ্যাঁ এটা হচ্ছে আমার স্পেসিফিক এরিয়া, সেগুলো এইভাবে করে দিতে পারবেন এইভাবে। সো লাইট শটটা আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। লাইট শটটাও ভালো আছে এবং সবাই এটা ইউজ করে। এটার হচ্ছে এই যে এটা যেখানে পাতার মতো যেটা আছে এটা, এই যে হচ্ছে লাইট শটের, ঢুকে একটু দেখায় দেই, এটা চেহারা চিনতে সুবিধা হয় যারা নতুন আছেন। এটা হচ্ছে সেটা, জাস্ট এখান থেকে উইন্ডোজের জন্য ডাউনলোড করে নেবেন, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে।
যাই হোক, এইগুলো স্ক্রিনশটের জন্য 2টা গেল। এখন আসেন মোজবারে যখন হচ্ছে ইয়ে করবেন, এক্সটেনশন হচ্ছে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরপরই মোজে যাবেন, মোজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। মোজবারে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, উইদাউট অ্যাকাউন্ট আপনি কাজ করতে পারবেন না। এবং আজকে থেকে একটা এক্সেল ফাইলের মধ্যে আপনার এইসব কাজের জন্য যেসব ইমেল দরকার সেপারেটলি কয়েকটি ইমেল রেডি করে রাখেন। ইমেলগুলো অনেকগুলো কাজে লাগবে, সো এগুলো নেক্সট পাবেন, জাস্ট বানায় রাখেন। প্রিপারেশনটা আগে থেকে নেওয়া ভালো, জাস্ট আমি গিয়ে ধরা না খাওয়ার থেকে। সো আমি একটু যাই এটাতে। ইমেল কিছু কালেক্ট করে রাখেন। একটা ইমেল রাখবেন যে ইমেল দিয়ে শুধুমাত্র এই যত ধরনের এক্সটেনশন ইউজ করবেন বা ফ্রিতে কিছু প্রিমিয়াম টুলস ইউজ করবেন, সেইগুলোতে একটা ইমেল দিয়ে কাজ করবেন, যাতে আপনার একটা সিমিলার পাসওয়ার্ড থাকে এবং একটা ইমেল দিয়ে যেন হয়, ইমেল নিয়ে যেন ঘাটাঘাটি করতে না হয়। দ্যাটস ইট, সহজ কথা। মোজবার.com প্রোডাক্ট এসইও যেখানেই যান মোজবার.com এ ঢুকলেই হবে। ঢোকার পরে লগ ইন অপশন আছে, লগ ইনে ক্লিক করলেও হচ্ছে আপনি ডিরেক্টলি লগ ইন থেকেও সাইন আপ অপশন পেয়ে যাবেন, আর ডিরেক্টলি সাইন আপ অপশন থাকেই। মোজেরও প্রিমিয়ামটা আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। 1 মাস ফ্রিতে ইউজ করবেন, তারপরে 1 মাস ইউজ করার পরে প্রিমিয়াম, তারপরে আবার দিব, সমস্যা নেই। ওকে, এখানে লগ ইন, ডাইরেক্ট লগ ইন চলে আসছি না, সরি, সাইন আপে যেতে হবে। লগ ইন তো লগ ইন। Try Moz for free. আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অপশন চলে আসছে, মেইল, আপনার নাম, পাসওয়ার্ড। এইখানে খুব বেশি একটা এগুলো ম্যান্ডেটরি না, দিতেই হবে, সেগুলো দরকার নেই। ফ্রি তো ফ্রি, এগুলো কিছু লাগবে না। দেন সাইন আপ করে নেবেন। সাইন আপ করা শেষ, দেন ডিরেক্টলি লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পরে যে ভিউটা আসবে, ওভারভিউটা আসবে, আমি একটু লগ ইন করে দেখাই। ওকে, আমার লগ ইন কমপ্লিট। এই লগ ইন করলাম। এখন মোজের যে এক্সটেনশন যেটা আছে ছিল, আমরা যেটা ইনস্টল দিয়েছিলাম বা আপনারা যেটা দিবেন, আমি যেটা দিয়েছিলাম, এটা ওপেন করলাম ক্লিক করে। দেখেন এখানে একটা আলাদা একটা বার চলে আসছে এবং বারের মধ্যে ডিএপিএ আদার্স হাবি যাবি কিছু একটা আছে। এটা পরে কি সেটা পরে দেখবো, বাট কিছু একটা আছে, এরকম চলে আসবে, সেই বারটা আসবে। দ্যাটস ইট। এই বারটার জন্য এটা নিয়ে রাখবেন। এসইও কোয়াকের কাজটা অ্যাকচুয়ালি কি? এসইও কোয়াকের কাজটা হচ্ছে, যেমন আমি একটা জিনিস লিখে সার্চ করলাম, সাপোজ এটা কেটে দেই। ওকে, এই লিখে সার্চ করলাম, এখানে আমার সব রেজাল্টস মোটামুটি আছে এবং এখানে দেখেন এখানে কিন্তু কোনো নাম্বারিং করা নাই, যেটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বুঝতে খুব অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি কয় নাম্বার। নাম্বারিং করা থাকলে আমাকে গুনে আসা দরকার নাই, ডিরেক্টলি পেয়ে যাব। এই মোজটা ওপেন করা আছে বিধায় যেখানে মোজ বারটা গ্রিন সিগন্যাল হয়ে আছে এবং এখানে লগ আউট অপশন আছে, এই বারটা এখানে চলে আসছে। এই বারের কারণে এখানে দেখেন ওয়েবসাইটের নিচে, এই প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে একটা ব্ল্যাক কালারের একটা মার্ক চলে আসছে, একটা সাইন চলে আসছে বা একটা বার চলে আসছে। সো এই বারটা থাকবে, এটা ক্লোজ করে দিলে এই বারটা অটোমেটিক চলে যাবে। সেই বারটা আমাদের দরকার হবে পরে, এখন দরকার নাই। এসইও কোয়াক যেটা আছে এটার মধ্যে কোনো কোনো অ্যাকাউন্ট ওপেন করা দরকার নেই, তবে এইটার মধ্যে একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন যদি আপনাদের সেমরাশে ফ্রিতে কোনো অ্যাকাউন্ট করা থাকে। কি পাবেন সেটা পরে বলতেছি। এটা ডিরেক্টলি এখান থেকে অন করে রাখলাম, এটা অন করে দিলাম। অ্যালেক্সা র্যাঙ্ক, গুগল ইন্ডেক্স, বিং ইন্ডেক্স, সেমরাশ, সেমরাশ থেকে কিছু ডেটা আপনাকে দিবে যদি সেমরাশ আপনার অ্যাকাউন্ট করা থাকে, সেমরাশ থেকে আপনার ডেটাগুলো দিয়ে দিবে। আচ্ছা, এটা অন করলাম। অন করার পর দেখেন এসইও কোয়াকের এখানে একটা ওভারভিউ চলে আসছে বাম সাইডে। এবং মজার বিষয় হচ্ছে দেখেন এইখানে একটা অপশন আসছে, যদি এখানে অনেকগুলো ক্যাটাগরি একসাথে চলে আসছে, সিপিসি, ভলিউম, পাশাপাশি ডিফিকাল্টি, হাবিজাবি চলে আসছে। আমি এটা একটু ক্লোজ করি, দাঁড়ান, প্রবলেম ক্লোজ করে দিই, তখন দেখাচ্ছি। Just a minute, load the
দেখেন এই এসইও ক্লকটা, এই যে সাইন, এরপরে দেখেন নিচে কিওয়ার্ড ডিফিকাল্টি একটা ডট 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 হচ্ছে মুভিং করতেছে, এখানে কিছু একটা ডেটা আছে, আপনার একটা ডেটা পাচ্ছি। পাশাপাশি হচ্ছে এইগুলোর নিচে দেখেন এই অপশনগুলো আগে ছিল না, এখন এই অপশনগুলো আসছে। একটা ওয়েবসাইটে এজ, দেন হচ্ছে আদার্স, আরও যত র্যাঙ্কিং, সেমরাশের র্যাঙ্কিং, এলিজা র্যাঙ্কিং, ইভেন এই যে মোজ এক্সটেনশন ওপেন করা ছিল, মোজের এক্সটেনশন হচ্ছে নিচের যে বার, এই বারটাও এখানে চলে আসছে। সো এই হচ্ছে দুইটা এক্সটেনশনের কাজ। এই দুইটা এক্সটেনশন আমাদের কি কাজে লাগবে পরবর্তীতে দেখবো, বাট এই দুইটা কাজ হচ্ছে আপাতত এতটুকু বুঝে রাখেন কি কার কাজ কি। ইনশাল্লাহ কিওয়ার্ড রিসার্চ যখন করতে যাব খুব ভালোভাবে এই দুজন আমাদের কাজে লাগবে, অনেক ভালোভাবে। এই হচ্ছে দুজনের কাজ। এটার কাজ হচ্ছে মাঝে মাঝে কাজ করতে গেলে গুগল ট্রান্সলেটে বারবার যেতে আমাদের সমস্যা হয়। এইখান থেকে জাস্ট যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওইটাকে অটোমেটিক্যালি আপনাকে সামনে, যেমন এই যে সিলেক্ট করলাম, ট্রান্সলেট অপশন ক্লিক করলে আমার সামনে বাংলা সহ হি সার্চ ফর, তিনি অনুসন্ধান দিয়ে দিচ্ছে। তো বারবার গুগল ট্রান্সলেটে না গিয়ে ডিরেক্টলি যেখান থেকে দরকার সেখান থেকে বসে আমি আমার এটার বাংলা যদি বুঝতে অসুবিধা হয় সেটা যেন পেয়ে যায় ইজিলি, এইটা আমাদের জন্য এই কাজটা করে দিবে। এইটা থেকে থাকুক, এটা দরকার আছে। WMS এভরিহায়ার, এই এক্সটেনশনটা ওপেন করে দিবেন। কেন ওপেন করে দিবেন? এই এক্সটেনশনের মাধ্যমে আমরা যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করব সামনের ক্লাসে, তো আমাদের জানার দরকার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে অ্যাকচুয়ালি এই কিওয়ার্ড যে আমি লিখলাম, এই কিওয়ার্ডটা লিখে অ্যাকচুয়ালি গুগলের লোকজন আদৌ সার্চ করে কিনা, যদি সার্চ করে অ্যাকচুয়ালি কতজন লোক সার্চ করে। এটার জন্য আলাদা আগে একটা কিওয়ার্ড ছিল, এক্সটেনশন ছিল কিওয়ার্ড এভরিহায়ার, যেটা এখন পেইড করে দিচ্ছে, অনেক বেস্ট একটা টুলস। যদি কারো অ্যাফোর্ড করার অ্যাবিলিটি থাকে আমি সাজেস্ট করবো ওইটা বাই করে কেনার জন্য, কারণ ওইটা বেস্ট একটা এক্সটেনশন, কিওয়ার্ড এভরিহায়ার এক্সটেনশন সবথেকে ভালো। তবে এইটাও ওইটার মতোই রেজাল্ট সাজেস্ট করে এবং কাছাকাছি রেজাল্ট সাজেস্ট করে। যেমন এটা এখানে অন করে দিলাম, অন করে দেওয়ার পরে অটোমেটিক্যালি এখানে এই কিওয়ার্ডের যে সার্চ ভলিউম, সেই সার্চ ভলিউমটা দেখাবে। পাশাপাশি এই এক্সটেনশনের কাজ হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করলেন, সেই কিওয়ার্ডের এগেনস্টে এই কিওয়ার্ডের সিমিলার আরও কিছু কিওয়ার্ড আপনাকে এই এক্সটেনশনটা এই ডান সাইডে সাজেস্ট করে দিবে অনেকগুলো। যেমন এখানে কিছু কিওয়ার্ড আছে সেগুলো গুগল সাজেস্ট করছে, ঠিক সিমিলারলি আপনার এই ডান সাইডেও সাজেস্ট করবে। এই যে এখানে দেখেন রিলেটেড কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সাথে রিলেটেড কিওয়ার্ড আমাকে আরও সাজেস্ট করছে এখানে, এবং সেগুলো সার্চ ভলিউম কত এবং তাদের সিপিসি কত, এই এক্সটেনশনটা তারা দেখতে পাচ্ছে। এটা আমাদের কেন কাজে লাগবে? আমাদের কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে। যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, এই কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের এই আইডিয়াগুলো জেনারেট করার ক্ষেত্রে আমাদের এই এক্সটেনশনটা কাজ করবে। পাশাপাশি একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম অ্যাকচুয়ালি কত, যদিও এটা 100% অ্যাকুরেট না, বাট মনের একটা সান্ত্বনা, অ্যাভারেজ একটা ধারণা নেওয়া যে হ্যাঁ এটা এত হচ্ছে, অ্যাভারেজে এত হচ্ছে, দ্যাটস ইট। বিশেষ করে এটা কাজই হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করে যখন আমি নতুন কিওয়ার্ড রিসার্চ করে নতুন করে কিওয়ার্ডে আইডিয়া জেনারেট করতে যাবো ম্যানুয়ালি, তখন এটা আমাকে হেল্প করবে, কারণ এখানে আদার্স আরও কিছু কিওয়ার্ড সে আমাকে সাজেস্ট করছে। এবং এই প্রত্যেকটা কিওয়ার্ডের এগেনস্টে যদি আমি ক্লিক করি, প্রত্যেকটা কিওয়ার্ডের এগেনস্টে আরও রিলেটেড কিওয়ার্ড আবার দেখাবে নতুন করে। সো এই হচ্ছে আজকের মোটামুটি টপিক গেল অ্যাভারেজ। তো আজকের মোটামুটি যেটা একদম ইন্ডিংয়ে যেটা থাকতেছে সেটা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে ওই এসইও লাইভ কোর্স গ্রুপে নাই, তারা গ্রুপে এখন যারা নতুন আসছেন আর কি, যারা নাই জয়েন করে নেবেন। জয়েন করার পরে যত হোমওয়ার্ক আছে সব ওই গ্রুপে সাবমিট করবেন। অবশ্যই সাবমিট করার আগে ব্যাচের নামটা লিখে দিয়েন, তাহলে আমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে। স্ক্রিনশটটা কীভাবে নিতে হবে সো জানাই আছে, জাস্ট নেবেন। নেওয়ার পরে স্ক্রিনশটটা নিয়ে যে লাইট শট যেটা বলেছিলাম, লাইট শট স্ক্রিন শর্টার, এটা দিয়ে শর্টটা নিয়ে জাস্ট ওকে ফাইন, আমার ইনস্টল করা শেষ, দ্যাটস ইট। আপাতত এতটুকু থাকবে আজকের ক্লাস, সেকেন্ড পজিশন। আগামী ক্লাসে যেটা আমরা দেখবো ইনশাল্লাহ, মোটামুটি কিওয়ার্ড রিসার্চে আমরা ঢুকবো। সো মোটামুটি কালকে থেকে নেক্সট শুক্রবার থেকে নেক্সট শুক্রবারে ক্লাস আগামী। তো ইনশাল্লাহ কিওয়ার্ড রিসার্চে যেহেতু আমরা ঢুকবো, সো মোটামুটি একটু বড় ক্লাস যাবে, 1 ঘন্টা থেকে প্রায় 2 ঘন্টার মতো ক্লাস যাবে ইনশাল্লাহ। একটু মেন্টালিটি আর একটু প্রিপারেশন নিয়ে আসেন সবাই, আর হোমওয়ার্কটা সাবমিট করেন। যদি এখন কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করেন। ভাই কোন গ্রুপের কথা কোন গ্রুপের কথা বললেন মানে জয়েন করার জন্য? এসইও লাইভ কোর্স। আচ্ছা এসইও লাইভ কোর্স, এটা ফেসবুকে না? এটা জি ফেসবুক, আমি লিংক এখানে দেওয়া আছে, তারপর আমি ক্লাস শেষে লিংকটা আবার দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই শিওর, বলেন। যে নিশ যে সিলেক্টের ব্যাপারে
তো ওইটা আমি প্রফিটেবল নিশ প্লাস আমার কম্পিটিটর কম, এরকম ভাবে আমি নিশ সিলেকশন করার ক্ষেত্রে কিভাবে সিলেকশন করতে পারি, এরকম কি মানে একটু জানা দরকার ছিল। নিশের উপরে কখনো কম্পিটিটর আসে না। কম্পিটিটর বেসিক্যালি মেইনলি আসে হচ্ছে কিওয়ার্ডের উপরে। নিশ আপনার হেলথ নিয়ে এমনও কিওয়ার্ড আছে যেগুলোর কম্পিটিটর একদমই জিরো। অনেক কিওয়ার্ড আছে যাদের সার্চ ভলিউম 200-250 হেলথ নিশের উপরে। আবার অনেক কিওয়ার্ড আছে যাদের লাখ লাখ সার্চ ভলিউম, 1 লাখ 2 লাখ 5 লাখ সার্চ ভলিউম। সো অ্যাকচুয়ালি কম্পিটিটর বা ডিফিকাল্ট অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে বেসিক্যালি কিওয়ার্ডের উপরে, নিশের উপরে না। নিশটা জাস্ট এইটা মেন্টালিটি সেট করা যে অ্যাকচুয়ালি আমি কি নিয়ে কাজ করছি। গুগল যেন আমাকে ইজিলি আইডেন্টিফাই করতে পারে আমার ওয়েবসাইটকে, যে না এই ওয়েবসাইটটা হচ্ছে এই নিশের উপরে আছে। বুঝতে পারছি? আর কারো কোনো কোশ্চেন? হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাই আমার কোশ্চেন হচ্ছে যে আপনি যে ফার্স্টে যে সেলফ ব্র্যান্ডিং নিয়ে কথা বলেছিলেন, ঠিক আছে, তো কেউ যদি কোনো নাম দিয়ে সার্চ করে তার প্রোফাইল গুলো গুগলে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ কিভাবে আসবে, এটা কিভাবে কি করতে হয়, এভাবে কি আমাদেরকে দেখানো হবে নাকি এটা নেক্সট ক্লাসের মধ্যে যেমন আমাদের দেখানো হবে? বিষয়টা কি এরকম, যেমন এটা যে ধরেন আপনার নাম দিয়ে সার্চ দেখাচ্ছি, করলাম, আমি দেখাচ্ছি দেখেন, আমি দেখাচ্ছি। আমি আমার উস্তাদ, আমার গুরুর নাম দিয়ে সার্চ করি, দেখেন এই যে তার প্রোফাইলটা এখানে মোটামুটি চলে আসছে, তার ওয়েবসাইট, তারপরে তার আদার্স যে গুগলের যেসব তার উইকিপিডিয়াতে যে ইনফরমেশন আছে, তার ফেসবুক, এই যে চলে আসছে। এই বিষয়টা বলছেন যে কারণ নাম লিখে সার্চ করলে এই যে ওভারভিউটা আসতেছে বা এইখানে যে ম্যাপটা আসতেছে, এটা অবশ্যই দেখা দিব। জি 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 সব দেখা দিব। ভাই হচ্ছে আমি আমার নাম দিয়ে সার্চ করলে আমার হচ্ছে ফেসবুক আইডি, প্রিন্টারেস্ট আইডি, ইনস্টাগ্রাম আইডি, টুইটার আইডি শো করে, বাদ বাকি আমার অন্যান্য সাইটগুলো যে আমার নামে ইউজার নেম, যে আমি আমার যে নামটা সেম নাম দিয়ে করেছি এসইও, ওগুলো আসতেছে না। এইটাই জাস্ট কনফিউশন আছে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। চেনেন এর কে চেনেন বলেন তো, এখানে যারা আছেন তারা কে চেনেন এই ব্যক্তিটাকে? না ভাই চিনি না। কি বলেন? এই ব্যক্তি বিআইটিএম এর প্র্যাকটিক্যাল এসইও সিনিয়র ট্রেনার। বিআইটিএম ক্লাস নেই তো নাকি? হ্যাঁ বুঝি নাই কে যেন বলল, উনি মেবি বিআইটিএম এ ক্লাস নিত। বিএম এর টিনি তো না, উনি এখনো নেয়। উনি বিআইটিএম এর প্র্যাকটিক্যাল এসইও লোকাল এসইও সিনিয়র ট্রেনার। উনি বিআইটিএম, তারপর হচ্ছে সিভিল লিঙ্কড, ইভেন আদার্স অনেকগুলো কোম্পানির সাথে আছে, গভর্নমেন্ট প্রজেক্টের সাথে তো আছেই। বেসিস বা সিট যে প্রোডাক্টগুলো। কি এমডি ফারুক খানকে চিনেন তো? অবশ্যই চিনি, আমি চিনি অবশ্যই। হ্যাঁ উনি ওই ভালো এসইও কাজ করে, তারপর একটা ভিডিও দেখেছি। মজার একটা বিষয় বলি, ভিডিওটা অফ করে নি দাঁড়ান। স্যার এখন তো তাহলে কিওয়ার্ড রিসার্চের মানে সময়ে আমি মানে যে নিশ রিসার্চ ওটা আমি ভালো করে আমি আইডিয়া পাবো তারও একদম শিওর। আজকে জাস্ট একটা ধারণা দিলাম বিষয়গুলো কি কি, যখন আমরা রিসার্চে বসবো সব ঠিক হয়ে যাবে, আগা মাথা যা আছে সব। আপনাদের জন্য টুলসটাও আমাকে নিতে হবে, টুলসটা কালকে নিয়ে নেব ইনশাআল্লাহ। আমার টুলসটার ম্যাথ শেষ। তাহলে হোমওয়ার্কটা থাকছে কি টুলস নিয়ে, টুলসগুলো এক্সটেনশনগুলো ইনস্টল করে এগুলাই জাস্ট স্ক্রিনশট আপাতত হোমওয়ার্ক আছে যে আমাকে স্ক্রিনশটটা দেন, যে আপনারা সবাই হচ্ছে এক্সটেনশনটা যেন আমাকে মেক শিওর করেন যে সবার এই যে এক্সটেনশনগুলো ইনস্টল করা হয়ে গেছে, এটা আমাকে মেক শিওর করেন। পাশাপাশি যদি পারেন এগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে এগুলোর নাম কি লিখে দেন আমাকে, কাদের কাদের মনে আছে যেগুলোর নাম কি, কার কি নাম বলছি। চেষ্টা করবেন ভিডিওটা না দেখে যা বলছি যতটুকু মনে আছে এই মনে থাকার আন্দাজের মধ্যে এগুলোকে মার্ক করে জাস্ট নামগুলো দেওয়া, এরপরে ভিডিও দেখে নেন যে ভুল হয়েছে না ঠিক হয়েছে। ওকে ভাইয়া, ওকে আজকের মতো তাহলে যদি কোশ্চেন না থাকে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। আর নেক্সট ক্লাস একটু বড় ক্লাসের একটু প্রিপারেশন নিয়ে আসেন, কারণ 2 দিন তো 1 ঘন্টা করে গেছে, কারণ ইন্ট্রোডিউস পর্ব ছিল আর বেসিক ছিল মোটামুটি। সো অনেকের যারা মোটামুটি এসইও এর ধারণা আছে তাদের হয়তো একটু বোরিং লাগতে পারে, সো একটু খাপ খাওয়ায় নিয়ে নাকি, কারণ এখন অনেকেই বিগিনার আছে যাদের জন্য আমাকে একদম প্রথম থেকে যেতে হচ্ছে। আজকের মতো তাহলে ক্লাস এখানে শেষ।